শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি আপনাদেরকে আজ গত রাত্রে জাতীয় সংসদে পাশ হওয়া একটি বিনিয়োগ আইন সম্বন্ধে দু চারটি কথা বলতে চাই। আইনটির নাম ইনভেস্ট বাংলাদেশ বিল 226। এই নতুন আইন কার্যকর হলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2016, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন 2010, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ আইন 2015 এবং ওয়ান স্টপ সার্ভিস আইন 2018 রহিত হবে এবং এসব আইনের আওতাধীন দায়িত্ব কার্যক্রম এই নতুন সংস্থার অধীনে একীভূত হবে। এটি সরকারের 180 দিনের ব্যবসাবান্ধব পরিবেশ উন্নয়ন পরিকল্পনার অংশ হিসাবে গৃহীত হয়েছে। যেহেতু এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইন, এগুলো নিয়ে একটু সংসদে গত রাতে আমি লাইভ দেখছিলাম, একটি বিতর্কও হচ্ছিল। বিরোধী দলের নেতা উপস্থিত ছিলেন না, কিন্তু ওনার দলের পক্ষে একজন এমপি দাঁড়িয়ে এই আইন পেশের বিরোধিতা করে বলেছিলেন যে যেহেতু এই আইনের মাধ্যমে 4টি আইনকে রহিত করা হবে এবং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বিনিয়োগের যে অবস্থা সেই প্রেক্ষিতে, অতএব এই আইনটি যাচাই বাছাই করার জন্য যাচাই বাছাই কমিটিতে পাঠানো হোক এবং সেখানে আমরা আমাদের মতামত দেব এবং তারপরে এই আইনটি যথাযথভাবে সংসদে পেশ করা হবে এবং গৃহীত হবে। কিন্তু তাদের এই প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায় এবং আইনটি গৃহীত হয়। এই আইনের মাধ্যমে মূলত ইনভেস্টমেন্ট সংক্রান্ত যে সমস্ত কার্যক্রম এই 4টি আইনের মাধ্যমে নিয়ন্ত্রিত হতো সেগুলোকে একীভূত করে নতুন কর্তৃপক্ষের আওতায় বিনিয়োগ অনুমোদন, নিবন্ধন, আমদানি রপ্তানি, প্রণোদনা, শিল্পাঞ্চল উন্নয়ন, বিভিন্ন সেবা আরও সমন্বিতভাবে পরিচালিত হবে। পাশাপাশি ওয়ান স্টপ সার্ভিস, সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স লাইসেন্স ও অনুমোদন প্রক্রিয়ায় ডিজিটালাইজেশন এবং বিনিয়োগ সংক্রান্ত সব সেবা একক ডিজিটাল প্ল্যাটফর্মে আনার সুযোগ তৈরি হবে বলে সরকার আশা প্রকাশ করছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি এটি একটি ভালো দিক। আমি যখন 2018 সালের শেষের দিকে জাতিসংঘ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত আসি, তখন আমাকে একটি নতুন ডেস্কের দায়িত্ব দেওয়া হয়। সেটির নাম ছিল ট্রেড, ইনভেস্টমেন্ট অ্যান্ড টেকনোলজি এবং অতিরিক্ত পররাষ্ট্র সচিব হিসাবে আমি সেই দায়িত্ব পালনকালে এই 4টি সংস্থার সাথে আমার নিবিড় যোগাযোগ ছিল এবং তাদের সাথে আমি কাজ করেছি। পরবর্তীতে আমি যখন কানাডায় হাইকমিশনার হিসেবে চলে যাই, সেখান থেকেও কীভাবে কানাডিয়ান বিনিয়োগ সহজে বাংলাদেশে আসতে পারে সেজন্য এই 4টি সংস্থার প্রধানদের সাথে আমার নিয়মিত যোগাযোগ ছিল। আমি মনে করি এই আইনের মাধ্যমে অনেক আমলাতান্ত্রিক জটিলতা দূর হবে এবং দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি হবে। এখানে আমাদের উল্লেখ করতেই হবে যে ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণের পর আমাদেরকে অনেক আশার বাণী শুনিয়েছিলেন যে দেশে কর্মসংস্থানের বন্যা বয়ে যাবে, বিলিয়ন বিলিয়ন ডলার এই দেশে বিনিয়োগ হবে, কিন্তু বাস্তবে আমরা কিছুই দেখিনি। আমার মনে আছে, আপনারা হয়তো বা মনে করতে পারবেন, 2025 সালের এপ্রিল-মে মাসে যে বিনিয়োগ সামিট হয়, সেখানে 100 থেকে 150 বিদেশি প্রতিনিধি এসেছিলেন এবং সেই সামিট চলাকালীন সময়ে বিদেশি বিনিয়োগকারীদের শোরুম যেভাবে লুটপাট করা হয় সেটি তারা নিজ চোখে দেখে গেছেন এবং আমার মনে হয় দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য রিজনস বাংলাদেশে ডক্টর ইউনূসের অনির্বাচিত শাসনকালে বিনিয়োগ শুধু কমেছে, বাড়েনি।
দ্বিতীয়টি দ্বিতীয় পয়েন্টটি যেটি আমি বলব সেটি হলো আপনারা দেখেছেন এই ৮-৯ তারিখে বিভিন্ন পত্র-পত্রিকায় এসেছে যে এই বছরে এই প্রান্তিকে আমাদের বিনিয়োগ ৭০% কমেছে এবং ২০২৫ সালে আমাদের বিনিয়োগ উগান্ডা এবং ঘানার চেয়েও কম। সো এই পরিপ্রেক্ষিতে আমি মনে করি এই আইনটি একটি ইতিবাচক আ ভূমিকা রাখবে। তবে একটি কথা না বললেই নয় যে শুধু আইন পাশ করলে হবে না। এই আইনের যথাযথ বাস্তবায়ন, প্রশাসনিক দক্ষতা এবং জবাবদিহিতা যারা এই দায়িত্বে থাকবেন, এটি নিশ্চিত না করলে এই আইন শুধু আইনেই পরিণত থেকে যাবে। আরও দুটি ইম্পর্টেন্ট কথা আমি বলতে চাই। যেহেতু ৪টি সংস্থার কার্যক্রমকে একীভূত করা হলো, এখন এই সংস্থায় সরকার একজন দক্ষ অভিজ্ঞ কাউকে নিয়োগ দেওয়া বিবেচনা করতে পারেন, কারণ অনেকগুলো মন্ত্রণালয় সংস্থার সাথে এই নতুন বিনিয়োগ কর্তৃপক্ষকে কাজ করতে হবে। এমন একজন দরকার যার সরকারি কাজকর্মে সরকার কিভাবে চলে, সরকার কিভাবে অন্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে, সেগুলোর বিষয়ে সম্যক জ্ঞান থাকতে হবে। সো এই টপ ব্যবস্থাপনা এবং ব্যবস্থাপক একটি অন্যতম দিক, এবং সবচেয়ে বড় দিক যে দুটি সেটি হচ্ছে যে আইনের শাসন প্রবর্তন। দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি যদি উন্নতি না হয়, তাহলে কোনো আইন করেই বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা যাবে না। অত্যন্ত দুঃখজনকভাবে আমরা দেখছি যে কীভাবে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজরা চাঁদা নিচ্ছে, এবং অত্যন্ত লজ্জাজনক ব্যাপার যে আমরা নতুন একটি বিষয় এবার দেখলাম যে অন্ডকোষ চেপে ধরে একজন ব্যবসায়ীর কাছ থেকে জোর করে চাঁদা নেওয়া হয়েছে। আর লাস্ট যে বিষয়টা আমি বলতে চাই সেটি হচ্ছে যে রাজনৈতিক স্থিতিশীলতা যদি দেশে না থাকে, তাহলে আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক থাকবে না। অতএব আইনের শাসন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং রাজনৈতিক স্থিতিশীলতা যে কোনো দেশের জন্য বিনিয়োগ আকৃষ্ট করার অন্যতম একটি উপায়, এবং আশা করি সরকার সেগুলো নিশ্চিত করবেন। সবাইকে ধন্যবাদ শোনার জন্য।